আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রজন্ম টেলিভিশন প্রাইম নিউজ। সাথে আছে আমি তানজিলা টুইকেল। শুরুতে থাকছে বেস্ট মাই ফ্লাইট সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোটে এগিয়ে মামদানি। গাজা নিয়ে ওয়াশিংটনের নির্দেশনা মানবে না ইসরায়েল। আফগান সীমান্তে সংঘর্ষ, 5 পাকিস্তানি সেনা নিহত। বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের সম্মতি পাকিস্তানের। আমিরাতে অর্ধ কোটি টাকার স্বর্ণ জিতলেন বাংলাদেশি। মার্কিন পপ তারকার প্রেমে মজেছেন জাস্টিন ট্রুডো। শ্বাসরুদ্ধকর এল ক্লাসিকোতে রিয়ালের জয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও তাকে ভোট না দিতে জনগণকে উৎসাহিত করছে ইহুদি ধর্মগুরুরা। বিরোধিতার পাশাপাশি মামদানির বিরুদ্ধে জনমত তৈরিতে একটি চিঠিতে গণসই করেছেন বিভিন্ন শহরের ইহুদি ধর্মযাজক রাব্বিরা। মূলত দেশটিতে এবছরের সামগ্রিক ইভেন্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই নির্বাচনটিকে। ধারণা করা হচ্ছে এবারই প্রথম একজন মুসলিম মেয়র পেতে পারে নিউ ইয়র্কবাসী। আগাম ভোটে প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি। সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় 10 লাখ নিউ ইয়র্কবাসীর বাড়ি ভাড়া মকুফ সহ বেশ কিছু প্রতিশ্রুতির সামনে রেখে শহরের উদারপন্থী ভোটারদের আকৃষ্ট করছেন তিনি। গাজায় ইসরায়েলি গণহত্যার তুমুল সমালোচক হিসেবেও ধরা হয়ে থাকে তাকে। তবে মামদানির এই জনসমর্থন সহজে মেনে নিতে রাজি নন অনেকেই। বিভিন্ন উপায়ে তাকে আক্রমণ করতে ছাড়ছেন না প্রতিপক্ষ। এরই মধ্যে বেশ কয়েকবার তাকে ইসলামপন্থীর তকমা দিয়েছেন অন্যতম প্রধান প্রতিপক্ষ অ্যান্ড্রু কুমো। পাশাপাশি তার প্রতিশ্রুতিগুলোকে অর্থনৈতিকভাবে ভিত্তিহীন দাবি করেছেন নিউ ইয়র্কের সাবেক এই গভর্নর। শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে মামদানির পরাজয় নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে নিউ ইয়র্কের ইহুদিরাও। মামদানি তার নির্বাচনী প্রচারণায় বারবার ইসরায়েল বিরোধী মনোভাব তুলে ধরায় শঙ্কিত তারা। মামদানি নিউ ইয়র্কে ইহুদি দেশ ছড়াচ্ছেন এমন একটি বার্তা সংযুক্ত চিঠিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রেবাইরা। সাধারণ ইহুদি ভোটাররা যাতে মামদানিকে ভোট না দেয়, এ কারণেই এমন পদক্ষেপ তাদের। যেসব রেবাইরা সই করছেন না তাদেরও তালিকা প্রস্তুত করে ছড়ানো হচ্ছে বিদ্বেষ। এরই মধ্যে চিঠিতে জমা পড়েছে 1000-এরও বেশি ইহুদি ধর্মগুরুর স্বাক্ষর, যা মার্কিন ইতিহাসে বিরল একটি ঘটনা। আগামী 4 নভেম্বর অনুষ্ঠিত হবে এই মেট্রোপলিটন শহরের নগরপিতা নির্বাচন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, জেরুজালেম এখনো গাজার বর্তমান এবং ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। ইসরায়েল নির্ধারণ করবে যে উপত্যকায় কোন দেশের সেনা মোতায়েন করা যেতে পারে। ইসরায়েলি এই নেতা আরো জোর দিয়ে বলেন, ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নেয়। নেতানিয়াহুর মতে ইসরায়েল নির্ধারণ করবে কোন দেশগুলোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার কাঠামোর মধ্যে গাজায় সেনা পাঠানোর অনুমতি দেওয়া হবে। ওয়াইনেট নিউজ আউটলেট জানায়, যুদ্ধবিরতির মধ্যেই শনিবার মধ্য গাজায় একটি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ অপারেটিভকে লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ। দাবি করা হচ্ছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করেছিল গোষ্ঠীটি। এর আগে ট্রাম্পের গাজা চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন তদারকি করতে গত সপ্তাহে ইসরায়েলে এসেছিলেন একদল জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। গত সপ্তাহে রাফায় এক মারাত্মক হামলায় 2 আইডিএফ সেনা নিহত হন। ওই হামলার জন্য হামাসকে দায়ী করে আইডিএফ এবং প্রতিক্রিয়ায় গোষ্ঠীটির বিরুদ্ধে তীব্র হামলা শুরু করে। কিন্তু জেরুজালেমের উপর মার্কিন চাপ প্রয়োগের পর দ্রুত যুদ্ধবিরতি কার্যকর হয়। নেতানিয়াহু বলেন, আমি একটি জিনিস স্পষ্ট করতে চাই, আমাদের নিরাপত্তা নীতি আমাদের নিজস্ব হাতে। আমরা আমাদের বিরুদ্ধে আক্রমণ সহ্য করব না। আমরা আমাদের বিবেচনার ভিত্তিতে আক্রমণের জবাব দিই, যেমনটি আমরা লেবাননে এবং সম্প্রতি গাজায় করেছি। তিনি আরো বলেন, আমাদের 2 সেনার উপর হামলার পর আমরা হামাস এবং গোষ্ঠীগুলোর ওপর 150 টন বোমা নিক্ষেপ করেছি। অবশ্যই আমরা বিপদ তৈরি হওয়ার আগে তা প্রতিহত করি। ইসরায়েলের জন্য কারো অনুমোদন চায় না। এর আগে নেতানিয়াহুর কার্যালয়ে গত সপ্তাহে টাইমস অফ ইসরায়েলে জানায়, তুর্কি সেনা মোতায়েনের বিষয়টি মেনে নেবে না তারা। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। নতুন এই সংঘর্ষে অন্তত 5 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, রোববার আফগানিস্তান থেকে আসা সশস্ত্র যোদ্ধাদের একটি দলকে প্রতিহত করার সময় এই ঘটনা ঘটে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘর্ষে 25 জন সশস্ত্র যোদ্ধাও নিহত হয়েছেন।
পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে সংঘর্ষে 25 জন সশস্ত্র যোদ্ধাও নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুরাম এবং উত্তর ওয়াজিরিস্তান জেলায় এই সংঘর্ষ হয়। সন্ত্রাসীরা আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল। সেনাবাহিনী জানিয়েছে, নিহত সশস্ত্র যোদ্ধারা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্য। তাদের অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে ব্যর্থ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের তালেবান প্রশাসন টিটিপি সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে তাদের ভূখণ্ডে আশ্রয় দিচ্ছে এবং এসব গোষ্ঠী পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালাচ্ছে। ইসলামাবাদ আরও অভিযোগ করেছে, আফগান তালেবান এই সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হচ্ছে। আফগান তালেবান সরকার অবশ্য নতুন এই সংঘর্ষ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, তবে তারা অতীতে বরাবরই আফগান ভূখণ্ডে সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে এসেছে। চলতি মাসের শুরুতেও দুই দেশের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ হয়েছিল। সেই উত্তেজনার পর তুরস্কের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু সেই চুক্তির মধ্যেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটল। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সতর্ক করে বলেছিলেন, আফগান তালেবান যদি টিটিপিকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তবে আলোচনার পথ বন্ধ হয়ে গেলে ইসলামাবাদের সামনে সরাসরি যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। এদিকে আফগানিস্তান পাকিস্তান সংকট দ্রুত সমাধান করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন বলেও জানা গেছে। দীর্ঘ 20 বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই আলোচনা হয়। বৈঠকে পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা। অন্যদিকে বাংলাদেশ করাচি বন্দর ব্যবহার করতে পারবে বলেও সম্মতি দিয়েছে পাকিস্তান। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্য প্রযুক্তি ও নৌ পরিবহন সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানায়, পাকিস্তান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 500 নতুন বৃত্তি প্রদানের প্রস্তাব করেছে। দেশটি বাংলাদেশে তাদের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে আগ্রহী। তাছাড়া সিকিউরিটি, প্রিন্টিং ও ব্যাংকিং খাতে সব মূল্যমানের ব্যাংক নোট, প্রাইস বন্ড ও অন্যান্য নিরাপত্তা সামগ্রী মুদ্রণে ব্যবহৃত নিরাপত্তাকালীন শতভাগ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে অংশ নিতে চায় দেশটি। ব্যাংক খাতে কারিগরি প্রশিক্ষণও দিতে চায় পাকিস্তান। ইআরডি সূত্র জানিয়েছে, বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের আজকের নবম সভায় বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির ফেডারেল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা প্রতিনিধিত্ব করেন। অর্থ উপদেষ্টার নেতৃত্বে এ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন 16 জন। 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর হয়। কয়েক দফায় দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করেন। আজকের সভায় পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পর্ক বাড়াতে দুই দেশের আগ্রহের ভিত্তিতে এসব প্রস্তাব উপস্থাপন করা হবে। সংযুক্ত আরব আমিরাতে 1.5 কোটি টাকার স্বর্ণ জিতেছেন এক বাংলাদেশি। প্রথম চেষ্টাতেই 24 ক্যারেটের 250 গ্রাম স্বর্ণের লটারি জিতেছেন তিনি, যার বাজার মূল্য আনুমানিক 50 লাখ টাকা। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য আসে। প্রথমবারের মতো বিগ টিকিটের ড্রয়ে অংশ নিয়ে 250 গ্রাম স্বর্ণ জিতেছেন মনসুর আহমদ নামের এক বাংলাদেশি। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান। প্রথম চেষ্টাতেই তিনি সফল হন। লাইভ ড্র চলাকালীন ঘোষণার পর তিনি হতবাক হয়ে যান, বলেন, সত্যি ধন্যবাদ স্যার। গালফ নিউজ জানিয়েছে, তিনি বর্তমানে দুবাইয়ে 4 বছর ধরে কর্মরত রয়েছেন। তার পরিবার বাংলাদেশে রয়েছে। বিজয়ের খবর পেয়ে বন্ধুদের সঙ্গে উদযাপনে মেতে উঠেছেন এই তরুণ প্রবাসী। মনসুর জানান, আমি এখানে 4 বছর ধরে আছি। আজ সত্যি খুব খুশি। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগ টিকিট সম্পর্কে শুনে 10 জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ করি। প্রথমবারের মতো টিকিট কিনেছিলাম আর আমরা জিতেও গেলাম। সত্যিই অবিশ্বাস্য ভাগ্য। তিনি বলেন, পুরস্কারের স্বর্ণ গ্রুপের 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে নেব। ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। মার্কিন পপ তারকা কেটি পেরি, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম এখন প্রকাশ্যে। এতদিনের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনলেন এই জুটি। মার্কিন ট্যাবলয়েড TMZ জানিয়েছে, শনিবার রাতে কেটির 41তম জন্মদিন উপলক্ষে তারা একসঙ্গে উপস্থিত হন প্যারিসের বিখ্যাত ক্যাবারো থিয়েটার
ক্রেজি হর্স প্যারিসে। রোববার TMZ এর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় শো শেষে দুজন হাত ধরাধরি করে থিয়েটার থেকে বের হচ্ছেন। বাইরে অপেক্ষমান ভক্তদের মধ্যে একজন কেটিকে একটি গোলাপ উপহার দেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানান। মুহূর্তেই চারপাশে ফ্ল্যাশের ঝলকানি আর সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে তাদের হাস্যোজ্জ্বল মুখ। এরপর তারা গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। এদিকে দুজনের প্রেমের গুঞ্জন অবশ্য নতুন নয়। এর আগেই গত জুলাইয়ে কানাডার মন্ট্রিয়েলে একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গিয়েছিল তাদের। এরপর মাউন্ট রয়্যাল পার্কে হাঁটাহাঁটির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আগস্টে কেটির লাইফটাইম ট্যুরের মন্ট্রিয়েল কনসার্টে উপস্থিত ছিলেন ট্রুডো। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার উপকূলে কেটির ব্যক্তিগত ইয়টে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেই ছবি প্রকাশের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। ফুটবল বিশ্বের অন্যতম মহারণ এল ক্লাসিকো আবারও দেখালো নাটকীয়তার পরিপূর্ণ রূপ। বদ্ধছাদ, গোল উল্লাস, পেনাল্টি মিস, রেফারির সিদ্ধান্ত বদল, লাল কার্ড আর মাঠের গরম আবহ সব মিলিয়ে রোমাঞ্চকর এক ম্যাচে বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার এই ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোলে উজ্জ্বল ছিলেন ইংলিশ তরুণ তারকা জুড বেলিংহ্যাম, আর কাতালান ক্লাব বার্সেলোনার একমাত্র গোলটি করেন ফেরমিন লোপেজ। গত মৌসুমে টানা 4 ক্লাসিকোতে হারের পর এবার জয়ের আনন্দে ভাসল লস ব্লাঙ্কোসরা। নতুন কোচ জাভি আলোনসোর অধীনে এই মৌসুমে রিয়ালের এটি প্রথম ক্লাসিকোর জয়। 10 ম্যাচ শেষে 9 জয় নিয়ে রিয়ালের পয়েন্ট এখন 27। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট 22, অর্থাৎ ব্যবধান দাঁড়িয়েছে 5-এ। ম্যাচের শুরুতে তৃতীয় মিনিটে পেনাল্টির সুযোগ পেলেও VAR এর সিদ্ধান্তে তা বাতিল হয় রিয়ালের। এরপর 13 মিনিটে কিলিয়ান এমবাপ্পে বল জালে পাঠালেও অফসাইডে থেমে যায় উল্লাস। তবে 22 মিনিটে অবশেষে গোল পেয়ে যান ফরাসি এই তারকা। পিছিয়ে থেকেও হাল ছাড়েননি বার্সেলোনা। বল দখলেও পাস বিনিময়ে দাপট দেখিয়ে 38 মিনিটে মার্কাস র্যাশফোর্ডের অ্যাসিস্ট থেকে সমতায় ফেরেন লোপেজ। কিন্তু বিরতির ঠিক আগ মুহূর্তে এডার মিলিতাওয়ের পাস থেকে গোল করে আবারও দলকে এগিয়ে নেন বেলিংহ্যাম। দ্বিতীয়ার্ধের 52 মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেলেও এমবাপ্পের পেনাল্টি রুখে দেন বার্সা গোলরক্ষক শেজনি। টাচ লাইনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। হলুদ কার্ড দেখেন রিয়ালের গোলরক্ষক আন্দ্রে লুনিন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে বিস্ফোরণ ঘটে। বার্নাবুতে জয়ের আনন্দে মেতে ওঠে রিয়াল মাদ্রিদ সমর্থকরা। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।